আপনারা চলেছেন আমার সাথে সাথে অরুণাচলের পথে পথে। সাধারণত অরুণাচল বলতে আমরা গুয়াহাটি ভালুকপং রাস্তাটাই বুঝি, বাট আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে, যেটা দিয়ে গেলে অতি অবশ্যই আপনাদের একটা দিন সাশ্রয় হবে। আগের ভিডিওতে আপনারা দেখলেন আমরা কিভাবে পৌঁছালাম শিলিগুড়ি। আজকে আপনাদেরকে নিয়ে যাব উদলগুড়ি। শিলিগুড়ি থেকে উদলগুড়ির দূরত্ব 480 কিলোমিটার। এই উদলগুড়ি আসামে অবস্থিত অরুণাচলের বর্ডারে একটা ছোট্ট সুন্দর শহর। এখানে একটা রেল স্টেশনও বিদ্যমান। হাওড়া থেকে আগত কামরূপ এক্সপ্রেস সপ্তাহে 3 দিন এখানে স্টপেজ দেয়। অরুণাচলের যেগুলো মেন দ্রষ্টব্য সেইগুলো দেখতে গেলে আপনাকে প্রথমেই পৌঁছতে হবে দিরাং, তারপর তাওয়াং। এই উদলগুড়ি থেকে দিরাংয়ের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। কিন্তু আপনি যদি গুয়াহাটি ভালুকপং হয়ে যান তাহলে শিলিগুড়ি থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 440 কিলোমিটার এবং গুয়াহাটি থেকে দিরাংয়ের দূরত্ব হচ্ছে 380 কিলোমিটার। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনার কত কিলোমিটার কমে যাচ্ছে উদলগুড়ি দিয়ে গেলে। আর একটা দিন তো অতি অবশ্যই কমছে। তো চলুন বন্ধুরা আজকের এই জার্নিতে আপ টু উদলগুড়ি। ওয়েলকাম, গুড মর্নিং বন্ধুরা। আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ রাইডের সেকেন্ড ডে, ঠিক আছে। তো আজকে আমরা যাব হচ্ছে উদলগিরি। উদলগিরি অ্যাকচুয়ালি হচ্ছে যেটা দেখলাম ওটা হচ্ছে আপনার আসাম আর অরুণাচলের বর্ডার, ঠিক আছে। তো ওইখানে অবধি আমরা যাব। আজকেও প্রায় মোটামুটি ধরুন 450-500 কিলোমিটার মতো রাইড আছে, সেটা আজকে যেতে হবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আমাদের দেরি হয়ে গেল, ভেবেছিলাম 6টায় বেরোবো, 1 ঘন্টার মতো লেট। আর আমরা আছি এই যে আজকে আশিয়ানা হোমস্টে। আর সকালবেলা একটু প্রবলেম আছে যে একটু চাটা না খেতে হয়, চা পাচ্ছিলাম না, সেই জন্য সকালবেলা এদের রিসেপশনের সঙ্গে বেশ ঝামেলা হলো। আর কেউ তালাও খুলছে না, মানে বলছে একবারই বেরোতে হবে, বারবার বেরোনো যাবে না। তো যাই হোক, এরকম ব্যাপার। তো আমরা অ্যাটলিস্ট ওরাই হোটেল থেকে ওরাই চা করে দিয়েছে। চা করার পরে আমরা বেরোচ্ছি আর কি। ব্যাগ ফ্যাগ সব গোছানো কমপ্লিট। চল পার্কিংয়ে দেখাই, ব্যাগ আমাদের রেডি, শুধু বেরোতে বাকি আছে। আমরা এখন জাস্ট জলপাইগুড়ি ক্রস করছি। জলপাইগুড়ি মানে 40 কিলোমিটার আমাদের জার্নি হয়েছে। আর এই রাস্তাটা বেশ নস্টালজিক আমার কাছে। তো যাই হোক, আমি একটু ভেতরে আমাদের কলেজ থেকে ঘুরে এলাম, তারপর এখন আবার এগোচ্ছি আমাদের পরবর্তী রাইডে। এই রাস্তাগুলো মানে আমি যখন কলেজে পড়তাম এখানে, তখন মানে ডবল লেন ছিল, মানে সরু রাস্তা ছিল, একটাই রাস্তা ছিল, প্রচুর গাছগাছালি ছিল, ঠিক আছে। কিন্তু এখন তো দেখছি মানে একদম মারাত্মক রাস্তা হয়ে গেছে। এটা হবে আমি এক্সপেক্ট করিনি, মানে এতটা যে এরকম ডবল লেন মানে ফোর লেন হয়ে যাবে রাস্তা, সেটা ভাবতে পারিনি। আমরা এখন তিস্তার উপর দিয়ে যাচ্ছি। তিস্তা ব্রিজ বেশ লম্বা, প্রচুর। এটা কিন্তু এখন দেখছেন জল নেই, আমি জানি না গোপ্রোয় দেখা যাচ্ছে কিনা, বাট বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে। আর বেশ কিছুদিন আগে তো দেখেছিলেন যে তিস্তার রমরমা, মানে কত অক্টোবরের 2 তারিখ বা 4 তারিখ ছিল মনে হয়। তো সেই সময় জায়গাটার কি অবস্থা ছিল, চিন্তার ব্যাপার। বন্ধুরা আমার পাশ দিয়ে এটা যেটা যাচ্ছে হচ্ছে মানে গুয়াহাটি লাইন, দেখতে পাচ্ছেন, সিঙ্গেল লাইন মনে হয় এখনো, না ডবল লাইন হয়েছে বুঝতে পারলাম না। একটা লাইন আছে ভেতর দিয়ে যেটা মালবাজার দিয়ে যায়, কাঞ্চনকন্যা, ওটা দিয়েও যাওয়া যাবে গুয়াহাটি, বাট ওটা সেরমভাবে ইউজ হয়। গুয়াহাটির ট্রেন মানে ওটা দিয়ে ডাইরেক্ট নেই, যা আছে গুয়াহাটি এটা দিয়ে যায়, ওটা আলিপুরদুয়ার অবধি ওই কাঞ্চনকন্যাটাই যায়। রাস্তা কিন্তু তুঘর করে দিয়েছে বন্ধুরা, মানে ফাটাফাটি রাস্তা, কিন্তু প্রচুর গাছগাছালি কেটে দিয়েছে, মানে নেই, ফাঁকা। মানে এইসব রাস্তায় আমরা আগে সাইকেল চালিয়ে ঘুরেছি, এখন সেই রাস্তায় বাইক নিয়ে, আর সেই রাস্তার কন্ডিশন এখন এরকম। আমরা ময়নাগুড়ি অবধি একবার এসেছিলাম সাইকেলে করে। ময়নাগুড়ি আমাদের কলেজের ওখান থেকে 10 থেকে 12 কি 15 কিলোমিটার ভেতরে, 10-12 কিলোমিটারই হবে। এই হলো ময়নাগুড়ি। আবার দুপাশে এখন সুন্দর চায়ের বাগান।
আর তার মাঝখান দিয়ে ঠিক যাচ্ছি, সামনেই মনে আসছে হাসিমারা, মানে জলদাপাড়া বা গরুমারা কিছু একটা আছে। এখন আমার চায়ের বাগানটা আছে শুধু লেফট সাইডে, বড় বড় গাছের মধ্যে ছোট ছোট, মানে একটু বড় বড় গাছের মধ্যে ছোট ছোট চায়ের বাগান। আমরা এখন জলদাপাড়ায়, ওখানেই একটা হোটেলে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমি যখন শিলিগুড়ি থেকে বেরোলাম, আমার বেশ কিছু ফুটেজ, গোপ্রোর ফুটেজ সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ইন দ্য সেন্স, মানে ভিডিওগুলোর মুড চেঞ্জ হয়ে গেছে, ওটা টাইম ল্যাপস মোডে চলে গেছে। আমরা এখন জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আর আমার বাঁ দিক দিয়ে হচ্ছে ট্রেন লাইন, ডান দিকে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট যেটা আছে। বাড়ি থেকে যখন বেরোচ্ছি শিলিগুড়ি ফুলবাড়ি থেকে, তখন ফুটেজগুলো পুরো টাইম ল্যাপসে চলে গেছে। ওই টাইম ওগুলো তো কিছুটা আপনারা দেখলেন, তো তারপর এখান থেকে আবার বাকি জার্নিটা করছি গোপ্রো মোডে। আর আগে যেগুলো বলেছিলাম আবার আমায় বলতে হচ্ছে অ্যাকচুয়ালি। তো জলপাইগুড়ি মানে শিলিগুড়ি থেকে দুটো রাস্তা আছে আমাদের গুয়াহাটি, মানে আমরা এখন গুয়াহাটির দিকেই যাচ্ছি, বাট গুয়াহাটি যাচ্ছি না, অন্য জায়গায় যাব, উদলগুড়ি। ঠিক আছে, উদলগুড়ি যাব। গুয়াহাটির থেকে কিছুটা দূরে গিয়ে কোনো একটা জায়গা থেকে আমরা বাঁ দিকে বেঁকে যেতে হবে উদলগুড়ির দিকে। তো উদলগুড়ি যাওয়ার দুটো রাস্তা আছে এই গুয়াহাটি বা উদলগুড়ি। একটা হচ্ছে আপনাদের এই জলপাইগুড়ি ফালাকাটা আলিপুরদুয়ার হয়ে, আর আরেকটা রাস্তা হচ্ছে সেবক হয়ে মালবাজার হয়ে, ওটাও ওই ধূপগুড়ির কাছে এসে এই রাস্তাতেই মিশবে। তো আপনারা ওই রাস্তা দিয়ে আসতে পারেন, কেননা সেবকটা পাবেন কিছুটা পাহাড়ি রাস্তা, সুন্দর রাস্তাটাও, মানে রাস্তার সিনিক বিউটিটা বেশ সুন্দর। ঠিক আছে, ওইটা দিয়েও আসতে পারেন, কিন্তু কিলোমিটারটা মোটামুটি 40-50 কিলোমিটারের মতো বেশি হবে। আর যেহেতু আজকে আমাদের অনেকটা রাইড করতে হবে, সেই হেতু আমরা আর ওটা দিয়ে এলাম না। দেখি আসার সময় যদি পারি, যদি হয় সম্ভব হয় তাহলে আসবো, না আসার চান্সই বেশি। কারণ সেবক আমরা অনেকবারই এসেছি, আগেরবার ওদলাবাড়ি হয়ে ওই রাস্তা দিয়েই ব্যাক করেছিলাম। সিকিম ফ্লাডে যখন আমরা ফেসে গেছিলাম, মানে গুরুদাম্বার রাইডে নর্থ সিকিম যখন গেছিলাম, তো তখন তো সব রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তখন আমরা লাভা ফাভা হয়ে ওইটা দিয়েই নেমেছিলাম। সেবক যায়নি যদিও, সেবকের ওই সাইড দিয়ে ওদলাবাড়ি মালবাজারের ওইখান দিয়ে আমরা জলপাইগুড়ি এই ফুলবাড়িতেই এসেছিলাম। এই আমাদের আজকে যে হোটেলটা দেখালাম আশিয়ানা হোমস্টে, ওখানেই ছিলাম। আশিয়ানা হোমস্টের যে লোকেশানটা কিন্তু সুন্দর, কিন্তু হোটেলের স্টাফ আর বিহেভিয়ার একদমই ভালো না। কোনো রকম কোনো ফেসিলিটি নেই, কোনো কিছুই, মানে জলটাও 10 বার বললে তবে দেবে। হাসিমারা এখান থেকে আর 4 কিলোমিটার। হাসিমারা আপনারা যারা ট্রেনে আসবেন, ট্রেনে হাসিমারায় আসতে হবে, মানে এইগুলো ভিজিট করার জন্য। হাসিমারা এখানকার কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আর এই হাসিমারা থেকে আরেকটা যাওয়া যায় হচ্ছে জয়গাঁও, যেটা ইন্ডিয়া ভুটান বর্ডার জয়গাঁও। আমাদের দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে জয়গাঁও, আর ভুটান সাইডে ওই জায়গাটাকে বলা হয় ফুনসিলিং। আর এই যে নদীটা দেখছেন, আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন, এটা হচ্ছে তোরসা নদী। অ্যাজ ইউজুয়াল জল খুবই কম। ও রাস্তাটা কিন্তু অপূর্ব বন্ধুরা, অপূর্ব। মানে আমরা এখন আলিপুরদুয়ারের কাছাকাছি এসেছি। এই যে এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। ধূপগুড়ি অবধি মোটামুটি রাস্তাটা ছিল, মানে দুদিক দিয়ে, একদিকে গাড়ি আসার জন্য মানে 4 লেনের রাস্তা ছিল, আর এইখানে দেখুন 2 লেনের রাস্তা। এখানকার একটা বৈশিষ্ট্য, মানে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে এখানে সব টিনের ছাদ, সব দেখবেন টিনের ছাদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে গরম আমাদের ওদিককার মতো অত নয়, এই জন্যই সবার বাড়িতে টিনের ছাদই থাকে। অনেকে ভেতরে ওই দরমার একটা সিলিং করে, দরমা দিয়ে, ব্যাকারি দিয়ে তৈরি হয় দরমা, যাতে যেটা হিটটা হয়, মানে টিনটা যে হিটটা হয় সেই হিটটা যাতে না আসে। ভালো, কিন্তু বৃষ্টি পড়লে খুব আওয়াজ। আমি ছিলাম, আমার একটা বন্ধুর বাড়ি ছিল ফালাকাটায়, বন্ধুটার বাড়ি ছিল, তো তার বাড়িতে ছিলাম, তার টিনের ছালের বাড়ি। গুয়াহাটি সোজা, আলিপুরদুয়ার ডান দিকে। তার মানে এখন আমরা আলিপুরদুয়ারের এখানটা ক্রস করছি।
এখানে আলিপুরদুয়ারে আমার অনেক বন্ধু বান্ধব সিনিয়রদের বাড়ি। আমরা এই আলিপুরদুয়ার ক্রস করছি, আর গুয়াহাটি এখান থেকে এখনও 305 কিলোমিটার। আলিপুরদুয়ার মানে আমরা আর বেশ কিছুক্ষণ পরে ওয়েস্ট বেঙ্গল ছাড়বো। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা আসামে ঢুকে পড়বো। আমি কালকে রাত্রে তেল ভরেছিলাম, এখন তেলের প্রায় জিরোর কাছে, জিরোর থেকে একটু আগে মাঝে আছে, 0 আর 1/4 মাঝে আছে। ভেবেছি তো মানে আসামে ঢুকেই তেলটা ভরবো। আর এই রাস্তায় কিন্তু একটা কথা বন্ধুরা, পেট্রোল পাম্প কিন্তু খুবই কম, দেখে আশা করি চলে যাবে ততক্ষণ। দেখছেন চা বাগান, দুদিকে চা বাগান, দুদিকে জঙ্গল শেষ চা বাগান, চা বাগান শেষ জঙ্গল। এই হচ্ছে রাস্তা। এরম রাস্তায় কার না ভালো লাগে বলুন? এই মনে হচ্ছে বর্ডার। তবে আলিপুরদুয়ার ক্রস করার পর রাস্তাতে কিন্তু আবার এরম হয়ে গেছে, মানে ওই যে চায়ের বাগান আর জঙ্গল, মানে জঙ্গল শেষ হচ্ছে, চায়ের বাগান শুরু হচ্ছে, আর সেই জিনিসটা কিন্তু আর নেই। যাই হোক, আমরা আসামে ঢুকে গেছি। তো ওয়েলকাম টু আসাম, আর একটা নতুন স্টেট। আর এখন কিন্তু রাস্তাটা আবার এই 4 লেন হয়ে গেছে। এটা আলিপুরদুয়ারের একটু পর থেকেই, আলিপুরদুয়ার ক্রস করার পরেই রাস্তা আবার 4 লেন পেয়ে যাবেন। আমরা এখানে তেল ভরালাম, তেলের রেট এখানে খুবই কম, 96.56। আর আমরা বেরোচ্ছি এবার, মোটামুটি 5-10 মিনিট এখানে দাঁড়ালাম, তারপর আবার এগোচ্ছি। গরমটা এখন ভালোই লাগছে, 1:30 বাজে। আজকে এখনও খিদে তো সেরকম পাইনি, একটু আগেই জাস্ট ব্রেকফাস্ট করলাম। দেখি সামনে বঙ্গাইগাঁও হচ্ছে আর 50 কিলোমিটার, 50-70 কিলোমিটার। তো বঙ্গাইগাঁও গিয়ে খেয়ে নিতে পারি। ও কি দারুণ রাস্তা বন্ধুরা, সুন্দর রাস্তা, ডবল লেনের 4 লেনের রাস্তা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ব্যারিকেড আর বাম্পার, যদিও এইখানে বাম্পার অত ছিল না, কিন্তু এই রাস্তায় ব্যারিকেড নেই ওরকম। বেশ দারুণ রাস্তা, খুবই সুন্দর। তবে রাস্তার সাইডে গাছ আছে, কিন্তু গাছগুলো অত বড় নয় যে মাথার উপর ছায়া দেবে। গরমটা আছে, গরমটা ভালোই লাগছে। আর আমাদের এখনও 230 কিলোমিটার দেখাচ্ছে, এখন বাজে প্রায় 2টো, না আজকেও সেই মনে হয় 8টা-9টা বেজে যাবে, কারণ এবার বঙ্গাইগাঁও আমরা কিছু খাওয়া দাওয়া করব। এখানে আবার একটা নদী আমরা ক্রস করছি, যদিও এটাও মানস নয়। মানস নদী খুব একটা মানে ফেভারিট না, আমি বারবার মানস বলছি। যে জঙ্গলটা আছে না, মানস ন্যাশনাল পার্ক, তো ওইটা আমি বহুবার প্ল্যান করেছি, যেতে পারিনি। তো সেই জন্য ওই ন্যাশনাল পার্কের পাশে মানস নদীটা খুব সুন্দর লাগে, তো ওই জন্যই আমার কাছে মানস বারবার করছি। আর মানস নদীটাকেও আমার খুব দেখার ইচ্ছা, কেননা ওইখানে ওই জায়গায় ওই ভিউগুলো দারুণ ছিল, দারুণ দেখেছি। তো সে যাই হোক, মানস আসবে বঙ্গাইগাঁও ক্রস করেই। রাস্তা কিন্তু এখানকার মারাত্মক বন্ধুরা। বঙ্গাইগাঁও আর 17 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি বঙ্গাইগাঁও, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পাশেই রাস্তা, আর রাস্তার পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট, কি হলিমলি ঢাবা, ঠিক আছে। তো এইখানে এখন খাবার খাবো, খাবার খেয়ে এগোবো। আর এখন বাজে প্রায় 3:30, তো পৌঁছোতে বেশ লেট হয়ে গেল। এরপরে দেখি কতটা টানা যায়, ঠিক আছে। এখান থেকে এখনও উদলগুড়ি হ্যাঁ প্রায় 200 কিলোমিটার মতো। চলুন আগে খেয়ে নিই। দেখুন খাবারটা এসে গেছে, আমাদের খাবার এসে গেছে। এই ভাত, ফিশ কারি, অভিজিৎ ভাতই বলেছে, আমি আর অভিজিৎ ফিশ কারি, আর প্রবীণ অর্ডার দিয়েছে ফ্রাইড রাইস। বঙ্গাইগাঁও আসতেই পাহাড় চলে এলো। আমার বাড়িটা হচ্ছে বঙ্গাইগাঁও স্টেশন, লেফট হ্যান্ড সাইডে। এই হচ্ছে মানস, এতক্ষণ ধরে বলছিলাম এই এসছে। কিরম হঠাৎ করে সন্ধে হয়ে যাচ্ছে, এখন বাজে 4:45। জানি না এটা মেঘের জন্য না এরম তাড়াতাড়ি হয়, এদিকে তো একটু তাড়াতাড়ি হয়, বাট আমাদের ওদিকে এখনও 6:30, আর এখানে 5টার সময় সন্ধে হয়ে যাচ্ছে। এখানে রোডের ডাইভারশন, মাঝে মাঝে 1-2 জায়গায় এরকম ডাইভারশন পেয়েছি আমরা, এই বঙ্গাইগাঁওয়ের কাছেই।
যা আছে, তার আগে কিন্তু নেই। বঙ্গাইগাঁওয়ে কিছু লোকাল লোকের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি গুগল যে রাস্তাটা আমাদের বলছিল সেটা প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে, ও রাস্তাও খুব বাজে। সেই কারণে তাদের কথা মতো আমরা আমাদের ম্যাপে প্রথমে রঙ্গিয়া বলে একটা জায়গা, তারপর তামুলপুর বলে একটা জায়গা সেট করে আমাদের ডেস্টিনেশন উদলগিরি কনফার্ম করি। সেই কারণে বন্ধুরা আমাদের ডেস্টিনেশনের যেটা দূরত্ব ছিল 170 কিলোমিটার সেটা হয়ে দাঁড়ায় 224 কিলোমিটার। তারপরেই আমরা এগিয়ে চলি উদয়গুড়ির দিকে, আর এর মধ্যেই হঠাৎ হয়ে যায় ঝুপ করে সন্ধে। আমরা এখন উদলগিরির রাস্তায়। উদলগিরি এখান থেকে আর মাত্র 18 কিলোমিটার বাকি, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে এখন প্রায় 9:30 বেজে গেছে, রাত্রি 9:30 বেজে গেছে। আমাদের অনেকটাই লেট হয়েছে, একটা জায়গায় রাস্তা না ভুল হয়ে গেছিলো, আর দেখতে পাচ্ছেন কীরকম পুরো অন্ধকার রাস্তা, আর একটু একটু ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা একটা ঘর বুক করেছি একটা জায়গায় দেখে, গ্যালাক্সি লজ বলে বুক করে নিয়েছি সেটা। তো যাই না, এখন আগে ঘরে পৌঁছোই, তারপর খাবার দাবারের চিন্তা করব, কেননা খেতেও হবে কিছু। এখন 18 কিলোমিটার যেতে মোটামুটি আরও কতক্ষণ, মোটামুটি তো 25-আধ ঘন্টা তো লাগবেই। রাস্তা সিঙ্গেল লেন, দুদিক দিয়ে গাড়ি আসছে। এর আগে পুরোটাই সিঙ্গেল লেন ছিল, মানে আমরা যখন থেকে রঙ্গিয়া থেকে নামলাম, মানে বাদিকে গেলাম, তারপর থেকে পুরোটাই মানে 90 কিলোমিটার পুরোপুরি সিঙ্গেল লেন, মানে এরকম ডবল লেন বা সিঙ্গেল লেন যা বলে, দুদিক দিয়ে গাড়ি আসছে। এখন জানি না কি দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তাটা বেশ থ্রিলিং, সিনিক বিউটিও আছে, পাশে পাশে বড় চায়ের বাগান আগে ছিল, বুঝতে পেরেছি। চা গাছগুলো এখানে বেশ বড় বড় মনে হচ্ছিল, বাট আমি শিওর নই, কেননা রাত্রিবেলা সেরকমভাবে গাড়ির আলোয় অতটা বোঝা সম্ভব নয়। তো যাই হোক, আগে হোটেলে পৌঁছোই, এখনও আর 17 কিলোমিটার দেখাচ্ছে গুগল মামা। যাকে বন্ধুরা, আমরা এই জাস্ট হোটেল গ্যালাক্সি লজে পৌঁছলাম। তো এই হচ্ছে লজের বাইরেটা। আমার লাগেজগুলো এখন এখানে রাখা আছে, মানে করিনি, ঘরে ঢুকাইনি। আর ঘরটা লাগেজগুলো ঢোকালেই, মানে ঢুকলেই আমরা ঘরটা একেবারে নোংরা হয়ে যাবে, মানে আর দেখাতে পারবো না, সেই জন্য আগেভাগেই দেখিয়ে দিচ্ছি। এই একটা বিছানা আছে, ভাই এসি চালাচ্ছে, আর বাথরুম পুরোনো দিনের, একদম অর্ডিনারি। আর এই ঘরটার ভাড়া লাগলো 1100 টাকা এসি রুমের জন্য। আচ্ছা, এমনি এখানে নন এসি রুমও আছে, সেই নন এসি রুমের ভাড়া হচ্ছে 700 আর আমরা যেহেতু 3 জন আছি সেই জন্য 100 টাকা বেশি লাগছে, মানে এসি ঘরের ভাড়া অ্যাকচুয়ালি ডবল অকুপাই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর লাস্টেরটা একটু হয়ে গেল, থ্রিলিং টাইপের হয়ে গেল আমাদের। তা যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলবেন। ঠিক আছে, টাটা, গুড বাই। আচ্ছা, এর পরের ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না, কেননা এরপরে আজকে বঙ্গাইগাঁও ছোটো ছোটো পাহাড় দেখেছি, পরের দিন দেখাবো বড় বড় পাহাড়। তো চলুন, গুড নাইট।